বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লেবুতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত লেবুতলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত লেবুতলা ইউনিয়নের আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ান এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে যাওয়ার আগে 1991 সাল থেকে যখন রাজনীতির কারণে নির্বাচনে দাঁড়িয়ে ঘর থেকে ঘরে, গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে আমি যখন বিচরণ করেছিলাম, লেবুতলা ইউনিয়নে যে মানুষগুলি আমার সাথে ছিল আজকে দুনিয়াতে নাই, আমি আমার অন্তঃস্থল থেকে প্রথমেই ওনাদের প্রতি আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে ওনাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। আমার সেই প্রিয় মানুষগুলি সর্বজনাব তমিজউদ্দিন মাস্টার, মিয়াজউদ্দিন মৃধা, মহিউদ্দিন চেয়ারম্যান, আমিন আকন্দ, সাত্তার মুরল, মনিপুর ইসলাম খোকন মাস্টার, সেন্টু সাহা, শহীদুল্লাহ মেম্বার, মেনু ভুইয়া, আজিমুদ্দিন মাস্টার, মুতালিব মেম্বার এবং আমার সর্বাধিক ঘনিষ্ঠ অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আলী মেম্বার রাজুর বাপ, আমি আল্লাহর কাছে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরও যারা মারা গিয়েছেন হয়তো নাম লিখতে পারি নাই, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন কবরস্থ করা থেকে রোজ কিয়ামত পর্যন্ত যে দীর্ঘ সময়, যেটাকে বারজাখি আমল বলা হয়, এই আমলে আল্লাহ যেন ওনাদের প্রত্যেককে কবরে শান্তিময় অবস্থায় রাখেন। কবরের সকল আযাব থেকে আল্লাহ যেন ওনাদের মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ যেন ওনাদেরকে আরশের ছায়াতলে এই এক হাত সূর্যের নিচে রেখে শাস্তি দেওয়ার পরিবর্তে সকল গুনাহগাতা মাফ করে আল্লাহ যেন আরশের ছায়াতলে জায়গা করে দিয়ে সওয়াল জবাব সহজ করে আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলি আমিন। প্রিয় নেতৃবৃন্দ, আসলে আজকে দোয়া এবং খাওয়ার জন্য আসছি, সবাই হয়তো ক্ষুধা আছে। সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সনের 1 সেপ্টেম্বর জাতির এক ক্রান্তি লগ্নে দেশের সার্বিক রাজনৈতিক প্রয়োজনে এবং সামাজিক প্রয়োজনে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, জিয়াউর রহমান বাংলাদেশের একটা বৃহৎ প্রতিষ্ঠান। 1971 সনের মার্চ মাস সারা জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল, যখন অনেক নেতারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল অথবা যারা পলায়ে গেছিল, জাতি যখন একটা বিশাল দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক সেই সময় আমরা তখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা আলাপ আলোচনা করতেছিলাম, একবার হলের এই দিক, আরেকবার ওই দিক, আবার মাঠে কি হবে আমাদের। যখন সেই স্বৈরাচার ইয়াহিয়া সরকার যখন বাংলা পাকিস্তানের পার্লামেন্ট ডিসলভ করে দিল, আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম কি হবে এখন বাংলাদেশের। ঠিক সেই মুহূর্তে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া 1971 সনের 25 মার্চ দ্বীপ প্রহরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সদর পেয়ে উনি ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ স্বাধীন। সেই জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষের দিশে দিয়েছিলেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়া রহমান থেমে থাকেননি,
সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওনার বাহিনীকে নিয়ে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সিলেটের অঞ্চলে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন জেড ফোর্সের কমান্ডার হিসেবে। জেড মানে জিয়া, ওইটার নাম ছিল জিয়া ফোর্স। 8টা 9টা সেক্টর ছিল, একটার কমান্ডার ছিলেন আমাদের জিয়া। ওখানে উনি বসে থাকেননি, উনি রিটায়ারমেন্ট নেননি। উনি দেশমাতৃকাকে স্বাধীন করে আবার নিজ কর্মে এই স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য, নতুন সেনাবাহিনী গড়ে তোলার জন্য উনি আবার কর্নেল আতাউল গনি উসমানির পরামর্শে সেনাবাহিনীতে যোগদান করেন। আমি একটু লাভ দিয়ে চলে যাই। আপনারা জানেন 71 থেকে 75 বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী ছিল। সেই 74-এর লঙ্গরখানা, সেই ভোট চুরি, অনেক কিছু হয়েছে। যেই গণতন্ত্রের জন্য আমরা 71 সনে যুদ্ধ করেছিলাম, যে গণতান্ত্রিক অধিকার ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই গণতন্ত্রকে নস্যাৎ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছিল। তারপরে যা হয়েছে আপনারা জানেন। বাকশাল গঠন করার পরে সপরিবারের শেখ মুজিবকে হত্যা করা হয়। সকল হত্যাকে আমরা ঘৃণা করি। তারপর জাতি আবার একটা বিশৃঙ্খল অবস্থায় নিপতিত হয় সারা বাংলাদেশ। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীতে খালেদ মুশাররফের নেতৃত্বে কু হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে গৃহবন্দী করে রাখা হয়। এই খবর যখন সারা ক্যান্টনমেন্টে ছড়ে, এই খবর যখন ঢাকার আকাশে বাতাসে উড়ে, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন বাম সিপাহী জনতা মিলে একটা বিপ্লব হয় 7ই নভেম্বর 1975 সনে। সেই বিপ্লবে সিপাহী এবং জনতা মিলে গৃহবন্দী অবস্থা থেকে বেগম খালেদা জিয়ার বুক থেকে টেনে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াকে কাঁধে করে জনতার মাঝে নিয়ে এসে আবার বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়। অনেকে বলে জিয়া সামরিক শাসক। জিয়া সামরিক শাসন না, জিয়া হিসাবে, বিপ্লবের অধিনায়ক হিসাবে তৎকালীন জনগণ এবং সেনাবাহিনীর সিপাহীরা মিলে তাকে বাংলার অধিপতি আবার করা হয় এবং বাংলাদেশের আবার তিনি হাল ধরেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হন এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং দেশটাকে উনি সুন্দরভাবে পরিচালিত করার জন্য 1978 সনের এই 1 সেপ্টেম্বর জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল, রাজনৈতিক শূন্যতা যখন সারা বাংলাদেশে বিরাজ করেছিল, যখন কোনো দিক নির্দেশনা মানুষের ছিল না, তখন সারা বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের একত্রিত করে ঐক্যবদ্ধ বাঙালিকে একটি দল উপহার দেন, যার নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। সেই বিএনপির যাত্রা শুরু 1978-এর 1 সেপ্টেম্বর থেকে। এবং শুধু বাংলাদেশের ভিতরে না, আমাদের জিয়া সারা বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন একটি সংগঠনের মাধ্যমে, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। ইসলামিক দেশের অথবা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইসলামিক রাষ্ট্রগুলির ঐক্য করেছিলেন সুদূর আফ্রিকা পর্যন্ত। জিয়ার নাম ছড়িয়ে পড়ে একজন সৎ মানুষ হিসাবে। সেই সৌদি আরবের আরাফাতের মাঠে নিম গাছ লাগিয়েছিলেন, যাকে সৌদি আরবের সকল মানুষ জিয়া গাছ বলে ডাকে। এই সেই জিয়া যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। প্রিয় আমার ভাইয়েরা, আজকে আমরা সেই জিয়ার জন্য দোয়া করব, যেই জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে বাংলাদেশের সর্ববৃহৎ সর্বাধিক জনপ্রিয় একটি রাজনৈতিক দল আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যখন শেখ হাসিনা, ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা তার বিভিন্ন অপকর্মের কারণে, যদি আমার কোনো বদনাম বলার অভ্যাস নেই, শুধু এটুকু বলবো, ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কে ধরেছে আবার এই জাতির হাল? 5 তারিখ থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। কারা বাংলাদেশটাকে আইনশৃঙ্খলা রক্ষা করেছে? আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 7ই আগস্ট এবার কেয়ার হাসপাতালেও সুস্থ অবস্থায় বেডে থেকে পল্টনের মাঠে বক্তৃতা দিয়েছিলেন। উনি সেইখানে বলেছিলেন, সকল হিংসাত্মক কাজকে পরিহার করতে হবে। কোনো হত্যা, কোনো খুন, জুলুম, অত্যাচার, কারো বাড়িঘর দখল করা, কোনো দলীয় কোনো প্রতিপক্ষের রাজনৈতিক দলের উপর হামলা, সমস্ত কিছু থেকে আমাদের দলের
স্তরের মানুষ বিরত থাকতে হবে। আমরা কি সেই শান্তি বজায় রাখি নাই? আপনারা কি সাক্ষী না? আমাদের উপর কতই না নির্যাতন হয়েছে প্রিয় ভাইয়েরা। আমি সাখাওয়াত হোসেন বকুল 17টি বছর আমার প্রাণপ্রিয় মানুষগুলির কাছে আমি আসতে পারি নাই। যদি কোনো জানাজায় আসছি, যদি কোনো কবর জিয়ারতে যাইতাম, যদি কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাইতাম, 10 মিনিট থাকতে পারতাম না, পুলিশ লেলিয়ে দিত যাতে করে আমি সেখানে না থাকতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, 2018 নির্বাচনে আমাকে একটা মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি থেকে দানের শীষ। আপনাদের কাছে আসতে পারিনি। অত্যন্ত সাহস নিয়ে একদিন বের হয়েছিলাম একদুয়ারা ইউনিয়নের দক্ষিণ এলাকায়। একদুয়ারাতে ফিরে যখন হেতিমদের মুড়ে এসেছিলাম, আপনারা জানেন অতর্কিতে পুলিশ সহ সেই আওয়ামী লীগের ছাত্রলীগ হুমায়ুন সাহেবের ছেলে সাদির নেতৃত্বে আমার উপর রামদা দিয়ে আক্রমণ করা হলো। সমানে এলুপাতারি রামদা দিয়ে আমার লোকদেরকে কুপাইতে শুরু করলো। আমার ছাত্রনেতা বাক্কার হাফিজপুরের সেই দিন যদি হেলমেট মাথায় আমাকে যেই কূপটা দিয়েছিল, যদি তার মাথায় না নিত, সেইখানে আমি দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করতাম, আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। সেই কূপ তার মাথার হেলমেট ভেদ করে এরপরও তার মাথায় গিয়ে রামদয়ের আগার দেবে গিয়েছিল। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমার শরীর শিহরিয়ে উঠে সেই ঘটনা মনে হলে। তারপরও দুঃসাহস নিয়ে বেলাপথে ঢুকেছিলাম। আপনারা জানেন সেই বারুইচার চিপাঘাটে যখন আমি গেলাম, চতুর্দিকে শত শত রামদয়ের ঝঞ্ঝরানি অস্ত্র আমাকে হত্যা করতে আসতেছিল। আমি দেখলাম আমার মানুষগুলি মরবে। আমি অতি শীঘ্র আমার মানুষদেরকে ইশারা দিলাম, তোমরা সরে যাও, আমার কি হয় আমি দেখব। আমি উপায়ন্তর না দেখে বিডিআরের গাড়িতে গিয়ে লাফ দিয়ে উঠলাম। বিডিআররা, এরা আওয়ামী বিডিআর ছিল, আমাকে গাড়ির পিছনের সিটে শোয়ে আমার বুক পিঠের উপরে 3 জন বসে ঝাঁকি দেয়, আমাকে কষ্ট দেয়। আমি বললাম আমি কষ্ট পাচ্ছি। তারা উত্তর দিয়েছে কি জানেন? যে আসছিলেন কেন এখানে? কি দেশে বাস করলাম? 1971 সালে মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। সেই বিলোনিয়া এবং হেজামারা 3 নম্বর সেক্টরে সীমান্তে যুদ্ধ করলাম, পাক সেনাবাহিনীর সাথে যুদ্ধ করলাম। মনোহরদী সুইচ গেটে 350 সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 2 জন দেহরক্ষীকে আমি নিয়ে পরাভূত করলাম। সেই তাদেরকে 5 জনকে হত্যা করলাম, শুধু একটি প্রেমের আশায়, বাংলাদেশকে স্বাধীন করব, আমাদের গণতান্ত্রিক অধিকারকে কায়েম করব। আমরা যেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে বলতে পারি আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আর সেই সাখাওয়াত হোসেন বকুল একজন মুক্তিযোদ্ধাকে রামদাও দিয়ে কুপাতে আসে অপরাধ। আপনাদের কাছে ভোট চাই কেন? এই ছিল বাংলাদেশের অবস্থা। প্রিয় দেশ এলাকাবাসী, আজকে তাদের বিদায় হয়েছে। আল্লাহ সঠিক বিচার করেছেন। শুধু শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে যায় নাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছেন। আজকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী পালিয়ে থাকতে হয়। সবাই কি খারাপ? না, সবাই তো খারাপ না। আজকে একের দোষে সবাইকে কষ্ট করতে হচ্ছে। আমরা সকল কষ্টের নিরসন করতে চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। আজকে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে 12ই ফেব্রুয়ারি 1926 সনে। আগামী ডিসেম্বর মাসে পুরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে। আজকে প্রিয় ভাইয়েরা, একটি দল, একটি গোষ্ঠী আবার এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, যাতে 71-এর চেতনা প্রতিষ্ঠিত না হয়, যাতে করে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয়, যাতে করে বাংলাদেশের সার্বভৌম একটি সংসদ না হয়, যাতে করে আপনাদের প্রতিনিধি কর্তৃক দেশ পরিচালিত না হতে পারে, ষড়যন্ত্র হচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে অভয় দিয়ে যায়, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে সমুন্নত রাখব। আগামী ফেব্রুয়ারিতে বাংলার জমিনে যত সংখ্যা থাকুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, নির্বাচন সামনে। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া
জনগণের ম্যান্ডেটের বাইরে যাবেন না। আমাদের নেতা বক্তব্য দিয়েছেন, জনগণের ভালোবাসায় যদি আপনাদের প্রতি না থাকেন আপনারা কিসের নেতা? জনগণের ভালোবাসা না থাকলে আমি কাউকে ওন করব না, মানে কাউকে সমর্থন দিবে না ইনশাল্লাহ। আল্লাহ পবিত্র হাদিস আছে, আল্লাহ যখন আল্লাহর জমিনে কাউকে নেতৃত্ব দিতে চান, আল্লাহ জিব্রাইল, সহিহ হাদিস, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিব্রাইল, আমি ওই লোককে আমার বান্দাদের সেবা করার জন্য নেতৃত্ব দিতে চাই, তুমি জমিনের সকল ফেরেশতাদেরকে বলে দাও আমার বান্দাদের অন্তরে যেন ওনার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে জমিনের সকল ফেরেশতাদেরকে আল্লাহর সেই মেসেজটা বলে দেন। আর জমিনের ফেরেশতারা আপনাদের ভিতরে কাজ করে কার জন্য করে আপনারা জানেন। প্রিয় এলাকাবাসী, 17টি বছর আপনাদের কাছে আসতে পারি নাই, আপনাদের কোনো সেবা করতে পারি নাই, কিন্তু আমি যখন এলাকায় ঘুরি আমি দেখি আমার এলাকার মা বোনেরা, আমার জনগণ আমাকে দোয়া করেন, আমাকে ভোট দিতে চায়, আমাকে ভালোবাসেন। এটা কি সত্য? তাহলে হাত তুলে বলেন আপনারা আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সুচিন্তিত কথাবার্তার উপর ভরসা করে বলি, আগামী নির্বাচনে দানের সৃষ্টি আপনাদের সামনে আসবো ভোট চাইতে, এমপি ইলেকশনে দোয়া করবেন আমার জন্য। আল্লাহর রহমতে আগে এমপি ছিলাম, এই লেবুতলা ইউনিয়নের কোনো যোগাযোগ ব্যবস্থা আমি কাঁচা রাখি নাই। সে আপনাদের স্বার্থে মনোহরদী থেকে ড্রেনের ঘাট পর্যন্ত পুরা রাস্তা পাকা করেছি, ড্রেনের ঘাট থেকে সাগরদী হয়ে সেই মনোহরদী পর্যন্ত রাস্তা পাকা করেছি, সেই নোয়াকান্দি দিঘির পাড় থেকে চকের ভিতর দিয়ে চালাকচর বাজার পর্যন্ত রাস্তা পাকা করেছি, সেই গাবতলি থেকে সেই রাস্তা ভিতর দিয়ে দরাবান্দার উপর দিয়ে সাগরদী পর্যন্ত রাস্তা পাকা করেছি, সকল রাস্তা নোয়াকান্দি থেকে পিছনের দিক দিয়ে শেখের গায়ের উপর দিয়ে সেই রাস্তা পাকা করেছি, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় পাকা করেছি, এই তারাকান্দির ব্রিজ করেছি এবং পাকা রাস্তা করেছি, প্রত্যেকটা হাই স্কুল বিল্ডিং করেছি, প্রত্যেকটা মাদ্রাসা বিল্ডিং করেছি, এই ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে টিআর দিয়েছি। 10টা টাকা কারো কাছ থেকে ঘুষ আমি বা আমার দলের কেউ নিয়েছে বলতে পারবেন? আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আপনাদের আছে? কোনো দুর্নীতি করেছি? আপনাদেরকে হয়রানি করেছি? আমার কোনো নারী গঠিত কেলেঙ্কারি আছে? আমি চেষ্টা করেছি আমাকে দিয়ে আপনাদের ইজ্জত যেন ক্ষুণ্ণ না হয়। আমার কথা বলে আপনারা কোথাও বেইজ্জতি হন? যদি না হন, আমি ওয়াদা করে যাই আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে এমপি হই, শপথ নেওয়া থেকে 360 দিনের ভিতর লেবুতলা ইউনিয়নের যত কাঁচা রাস্তা আছে, যত কিছু কাজ আছে, নতুনভাবে ইনশাল্লাহ উন্নয়ন করব, ওয়াদা করে গেলাম। প্রিয় এলাকাবাসী, আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য। এই 31 দফার ভিতরে যারা 18 থেকে 33 বছর পর্যন্ত আমাদের যুব সমাজ, তাদের চাকুরির ব্যবস্থা, চাকুরি শুধু সরকারি চাকুরি নয়, আমরা দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, আমরা শিল্প বিপ্লব ঘটাবো, শিল্পে চাকরি দিব, আর অ্যাগ্রেরিয়ান রেভুলেশন করব। কৃষি বিপ্লব কিভাবে করব? শুধু ধান না, আমরা এলাকা ভাগ করে দিব, কোথাও ধান করবে, কোথাও পাট করবে, কোথাও সবজি করবে, কোথাও কলার চাষ করবে, কোথাও মৎস্য চাষ করবে, কোথাও মুরগির খামার করবে। সারাটা বাংলাদেশকে আমরা জিডিপিকে বাড়ানোর জন্য গৃহশিল্প, আমরা কৃষি বিপ্লব করে শিক্ষিত সমাজকেও বিদেশের মতন যাতে মাঠের মধ্যে গাড়ি দেওয়া যেতে পারে, মাঠের ভিতরে আমরা রাস্তা পাকা করে আধুনিক কৃষি ব্যবস্থা করব। 31 দফার একটি দফা। আর মহিলাদের জন্য, যেই মহিলারা আমাদের মা, যাদের পায়ের তলে আমাদের বেহেশত, সেই মহিলাদের জন্য 31 দফায় রয়েছে তাদের কাজের ব্যবস্থা করা। যারা লেখাপড়া শিখবে তারা চাকরি করবে, যারা লেখাপড়া করবে না গৃহবধূ, তারা ঘরে বসে যাতে আয় করতে পারে আমরা কুটির শিল্পের ব্যবস্থা করব, পাট শিল্প। আবার নতুন করে সোনালী আঁশকে জাগিয়ে তুলব। সারা আফ্রিকা মহাদেশ, বিশাল বড় পৃথিবীর প্রায় 1/3 আফ্রিকা মহাদেশে পাটের শিক্ষা ব্যবহার করে।
পাটের ফুলদানি ব্যবহার করে, পাটের ট্রে ব্যবহার করে, পাট দিয়ে মাথার চেলা করে, পাট দিয়ে চট তৈরি করে, বিবিধ ব্যবহার করে। আমরা আবার সেই সোনালী আঁশের বিপ্লব ঘটাবো। ওই পাট দিয়ে ঘরে ঘরে আমরা বিভিন্ন কুটির শিল্পের জিনিস আমাদের মা বোনদের দিয়ে তৈরি করাবো। সরকার সেগুলি কিনে নিয়ে যাবে তাদেরকে টাকা দিয়ে, তাদের আয় বাড়বে। আমরা সরকারে গেলে আমরা বিদেশে রপ্তানি করব, বৈদেশিক মুদ্রা পাবো। সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আবার আপনাদের প্রয়োজনীয় জিনিস বিদেশ থেকে আনবো, দেশের উন্নয়ন করব। শিক্ষা ব্যবস্থাকে সমূলে ফ্রি করে দিব। অনাথ মহিলাদেরকে, বিধবাদেরকে, অন্তঃসত্ত্বাদেরকে দ্বিগুণ রেটে আমরা ভাতা দিব। বেকার যারা থাকবে তাদেরকে আমরা ভাতা দিব। বস্তুত সারা বাংলাদেশে আমরা আয়ের একটা যোগান দিব, যাতে করে আমাদের কোনো মানুষ বেকার না থাকে। আর সবচাইতে বড় যে চ্যালেঞ্জ নিয়ে আমরা নামবো, সমাজ থেকে নেশা এবং দুর্নীতিকে জিরো করে ফেলবো ইনশাল্লাহ। 6 মাসের ভিতরে এমপি হওয়ার এবং সরকার গঠনের 6 মাসের ভিতরে আপনাদেরকে নেশার অভিশাপ থেকে মুক্ত করব। বহু পিতামাতা যায় সন্তানকে জেলে দিয়ে দেওয়ার জন্য, ঘর বাড়ি ভেঙে ফেলে, টাকা নিয়ে যায়, গরু চুরি করে নিয়ে যায় নিজের বাপের, বিক্রি করে ফেলে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইফটিজিংকে বন্ধ করব আমাদের যুবতী মেয়েদের পিছনে, যারা লাঞ্ছিত করে। আইনের মাধ্যমে, সামাজিক কাউন্সিলের মাধ্যমে, কমিউনিটি গ্রুপ করে আমরা ইয়াং জেনারেশনকে বুঝাবো যাতে করে খারাপ কর্ম না করে। এইগুলি আমাদের 31 দফার ভিতরে আমাদের নেতা তারেক রহমান এনেছেন। আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে নিয়ে সেই কাজগুলি করব। তবে একটা অনুরোধ আপনাদেরকে করে যাই, আপনারা সবাই অভিভাবক। 17-18 বছরের আগে আল্লাহর ওয়াস্তে আপনাদের ছেলে হোক আর মেয়ে হোক, মোবাইল ফোন দিবেন না। এই মোবাইলে কি হয় আপনারা জানেন। আমরা বিয়ে করে যা জানি এই মোবাইলে তার চেয়ে বেশি দেখায়। যেই নোংরামি আমরা করি না, সেই নোংরামি এই মোবাইলে দেখায়। এইগুলি দেখে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে আপনাদের সন্তানদের হাতে মোবাইল দিবেন না। বড় জোর দিলে কোডি মোবাইল দিবেন, যেটাতে কিছুই দেখতে পারে না। আর সন্ধ্যাবাতির আগে নিজের সন্তানদেরকে ঘরে আনবেন। আমরা যত চেষ্টাই করি না কেন, আপনার সন্তান যদি সন্ধ্যাবাতির পরে ঘরের বাইরে থাকে, আল্লাহর কসম এই সন্তান ভালো হতে পারে না। সন্তানকে আদর করে গালে মুখে চুমু দিয়ে সন্ধ্যার আগে ঘরে এনে আদর করে এক মুঠ খাইয়ে দিয়ে তাকে পড়ার টেবিলে বসিয়ে দেন। কায়দা পড়ান বা বাংলা পড়ান, পড়ার টেবিলে বসান। আপনার স্ত্রীকে বলুন সুন্দর সুন্দর গল্প করে। আপনার পাশে শিক্ষিত লোকটা লেখাপড়া করে গাড়ি দৌড়ায়, বিদেশ যায়, ভালো ভালো বাজার করে, এইসব উদাহরণ দিয়ে তার মনে ঢুকিয়ে দেন। লেখাপড়া শিখলে তুমিও পারবে, তুমি লেখাপড়া শিখো, দেখবেন সন্তান অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আপনাদের এই কাজগুলি প্রিয় ভাইয়েরা আপনাদের করতে হবে। আরও কতগুলি গুরুত্বপূর্ণ কথা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা বিশাল রাজনৈতিক দলের সদস্য। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধ করেছেন। যুদ্ধের পরে ওনার বিশাল বাহিনী শত্রুপক্ষ যেসব মাল টাল থুয়ে যাইতো, তারা গনিমতের মাল লুটপাটে ব্যস্ত হয়ে যাইত। আমাদের নবীজি কিছুটা কন্ট্রোল করতে পারতেন, এমনকি মেয়েদেরকেও লুট করত। আমাদের নবীজি সেইগুলি রক্ষণাবেক্ষণের চেষ্টা করতেন। কতভাগ সফল হয়েছিলেন উনি তো আমাদের নবী, শতভাগই সফল হয়েছিলেন। আমরা তো তার উম্মত, আমরা সকল শতভাগ সফলতা করতে পারি না। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের দলের লোকও কিছু চাঁদাবাজি করেছে। আমি অকপটে স্বীকার করি, আমাদের নেতা জনাব তারেক রহমান 4000-এর উপর বিএনপি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন, কয়েক হাজারকে শোকজ করেছেন, শক্ত বার্তা আমাদেরকে দিয়েছেন। এবং আমরাও আমাদের লেভেলে এসে অনেক শক্ত বার্তা দিচ্ছি। কিন্তু প্রিয় ভাইয়েরা, ভোট এমন একটা জিনিস, ভোট সামনে, খুব কঠিন হতে পারতেছি না। এরপরও আমার চেয়ে কঠিন বোধহয় বাংলাদেশে আর কোনো নেতা হয় নাই। যারা চাঁদাবাজি করে, মনে রাখবেন আমি ওয়াদা করে গেলাম, আমার নেতৃবৃন্দকে বলে গেলাম, তাদের সাথে সর্দার সাখাওয়াত হোসেন বকুলের কোনো সম্পর্ক নাই। আরও ওয়াদা করে যাই, আজকের বকুল আর নির্বাচনে পাশ করার বকুল হবে আপনাদের, আমার নেতা কর্মীদের না।
এমপি হওয়ার পরে আমি হয়ে যাব সম্পূর্ণ আপনাদের। যদি কোনো দলীয় নেতাকর্মী কোনো অপরাধ করে এক মুহূর্তের জন্য আমার সাথে থাকতে পারবে না, দল থেকে বহিষ্কার করা হবে। ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের দলে। কোনো দুর্নীতি, চাঁদাবাজি, নেশাখোর সর্দার সাখাওয়াত হোসেন বকুলের সাথে এমপি হলে থাকতে পারবে না। আমার কোনো দলীয় নেতাকর্মী আমার সাথে যারা আছে যদি চাঁদাবাজি করে, বৈঠকে গিয়ে ঘুষ খায়, আপনাদের সাথে যদি খারাপ আচরণ করে, খুব বিএনপি ক্ষমতায় এসে যাবে অহংকারে যদি নাক ফুলায় কথা বলে, দয়া করে আমার দরজা খোলা। শুধু আমাকে জানিয়ে রাখবেন, আমি যদি এখন বিচার নাও করি, এমপি হওয়ার রাত থেকে যদি আল্লাহ বানায় বিচার হয়ে যাবে। কারণ আমার পাশে আর চেয়ার পাবে না। আমার হারাবার কিছু নাই। ৭৫ বছর পার হয়ে গিয়েছে, এখনও আপনাদেরই দোয়াতে, আমার মা বোনদের দোয়াতে আল্লাহ আমাকে এখনও অনেক চাঙ্গা রেখেছেন, অনেক শক্তিশালী রেখেছেন। আলহামদুলিল্লাহ, সকল ক্রেডিট আল্লাহর। আল্লাহ তো যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন। কোনো কলঙ্কের ইতিহাস কাঁধে করে আমি যেতে চাই না। ওয়াদা করে গেলাম, আমি সাখাওয়াত হোসেন বকুল যদি আপনাদের এমপি হই, আমি আল্লাহর কসম কেটে বলি, কোনো দুর্নীতি, আমার জনগণের সাথে কোনো দুর্ব্যবহার, জনগণকে হয়রানি করা, আমার কাছে যাইতে টাকা নেওয়া, আমার কাছে যাওয়ার জন্য পুকুর থেকে মাছ নিয়ে যাওয়া, এগুলির চিরতরে বন্ধ করে যাব। আপনারা সাক্ষী থাকবেন। আমি প্রথম সাখাওয়াত হোসেন বকুল এই ভোট গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে এনেছি সকল ক্যান্ডিডেটকে। সাবেক এমপি আওয়ামী লীগের বলেছিলেন বকুল এমপি গ্রিডারে ফ্যাঁক খেতে লয়ে গেছি। তার কারণ আমি এককেওলা বাস দিয়া উফরটা বুট চাইতাম হ্যান্ডশিপ করে। আমি যদি দেখছি খেরেফারের উফে উঠতাম। কত আলুর বস্তা মানুষের আঙ্গায় দিছি, খেতের ধান কাটটা দিছি, রোয়া খেত ফ্যাঁক খেত বুট লয়ে নামছি, সেই বেলাপরের চরে গিয়ে পেঁয়াজের ভুষা আঙ্গায় দিছি। এইভাবে মানুষের জয় করেছি। তাই ১৭ বছর পর আপনারা আমার পক্ষে আছেন। এটাকে আমি অটুট রাখার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমি চেষ্টা করে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী ৩ তারিখ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় মনোহরদীতে একটা বর্ণাঢ্য র্যালি হবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, সেই র্যালির নেতৃত্ব দিব আমি। আপনারা যারা পারেন বিকাল ৩টায় মনোহরদী বিএনপি অফিসের সামনে আসবেন। প্রিয় এলাকাবাসী, আজকে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল না। আমি মনোহরদী এসে নরসিংদী প্রোগ্রাম করে শুনলাম এখানে খাওয়ার আয়োজন করেছে বিএনপির। তারা লোভ সামলাইতে পারলাম না। যখন শুনলাম যে ১-১.৫ হাজার লোক খাবে, ভাবলাম আমিও যাই লেট্টি দেখে বয়ে ফুরি। কাজে খিচুড়ি খাইতে আইলাম। আপনাদের সবার জন্য দোয়া করি, দোয়া করেন আল্লাহ যদি একটাবার এমপি বানায়, এই মনোহরদী বেলাবরের মানুষ আর কোনোদিন কোনো নেতার পিছনে তাকিয়ে থাকতে হবে না, এমন কাজ করে যাব। আপনাদের সন্তান সন্ততিদের চাকরি দেওয়ার সহ আমার মনোহরদীতে শিল্প কারখানা গড়ে উঠাবো বন্ধু বান্ধব এনে, যাতে করে বাড়ি থেকে বাসে গিয়ে আমার বোনরা চাকরি করতে পারে। অলরেডি আমরা দৌলতপুর ইউনিয়নের নদীর পারে প্রাণ কোম্পানির বিশাল একটা ইন্ডাস্ট্রির জায়গা দিচ্ছি। এইখান থেকে মেয়েরা যাবে বাসে চাকরি করতে। আমি তাদেরকে শর্ত দিয়েছি, বাইরের থেকে কোনো লোক আনা যাবে না, আমার মনোহরদীর মেয়ে এবং ছেলেরা চাকরি করবে, তাহলে আপনাদেরকে জমি দিব। কথাবার্তা চলছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাখাওয়াত হোসেন বকুলকে ইজ্জত করে না এমন কোনো শিল্পবিদ নাই। আমি ঘোড়াশাল থেকে শুরু করে মনোহরদী পর্যন্ত বেলাবর সহ শিল্পায়ন করে দিব। হালাল শিল্পের জন্য জমি দখল করাই দিব, অ্যাকোয়ার করাই দিব, যাতে করে হালাল শিল্প কারখানা গড়ে উঠে বিদেশে পাঠানোর জন্য। অনেক প্ল্যান আছে, শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এমপি করেন। আমি তো কথা বলতে পারি, সংসদ তো ফাটাতে পারবো, সেই সংসদ ফাটিয়ে আপনাদের দাবি আদায় করে আনবো ইনশাল্লাহ। এই বলে আজকে যেহেতু আমি কোনো সভায় আসিনি, খাওয়াতে আসছি, তবু আপনাদেরকে পেয়ে অনেকগুলি কথা বললাম, মনটা আনন্দে ভরে গিয়েছে যে আমি আমার এই জনগণ এই রাতে আমার কথা শুনে। আর এমন এক দিন ছিল, আমার বড় ভাই সর্দার মোয়াজ্জেম হোসেন যখন গোড়ামার্কায় উপজেলা ইলেকশনে দাঁড়িয়েছিল, আমি চর হাজিকায় জনসংযোগে এসেছিলাম, আমাকে সেইখানে দৌড়াইতে চেষ্টা করেছিল একটা গ্রুপ, তাই না? আপনারা জানেন না? আলহামদুলিল্লাহ। আর আজকে কেউ দৌড়ানি নাই আমাকে। আজকে আমার জনগণ আমার পাহারাদার।
আমার আল্লাহ আমার হেফাজতকারী, এই রাতে এসে পড়েছি, কি নির্মম পরিহাস। এই জন্য অহংকার করতে নাই, ক্ষমতা আসলে ক্ষমতার অপব্যবহার করতে নাই, ক্ষমতা থাকলে মানুষকে অত্যাচার করতে নাই। যদি অত্যাচার করা হয়, একজন মাবুদ আমাদের আছেন, উনি কিন্তু ছেড়ে দেন না। ফেরাউনকে ছাড়েন নাই, ছাড়ছে? কাউকে পৃথিবীতে ছাড়েন নাই। কাজে আমরা করলে আমাদেরকেও ছাড়বে না। আমার নেতৃবৃন্দকেও বলি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আরও শালীন হতে হবে, আরও ভদ্র হতে হবে, আরও বিনয়ী হতে হবে জনগণের সাথে। তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। এই জনগণ আমাকে সাখাওয়াত হোসেন বকুল বানিয়ে সারা বাংলাদেশে পরিচিত করেছে। সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে আমাকে চিনে আল্লাহর পরে আমার এই জনগণের জন্য। তাই এই জনগণকে ইজ্জত করতে হবে। আমি পরিশেষে আবার আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার যেসব নেতৃবৃন্দের নাম নিলাম যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে, ওনারই সুসন্তান মরহুম কোকোর আত্মার মাগফেরাত কামনা করে, আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে ইমানের সাথে চলার তৌফিক দেন, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। একটা স্লোগান দিতে হবে আজকের দিনে। কে বলে রে জিয়া নাই? কে বলে রে জিয়া নাই? সারা বাংলার দানের শীষে, সারা বাংলার দানের শীষে স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খালেদা জিয়া এগিয়ে চলো, বেগম জিয়া এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।